গ্রুপে এসএমএস দেন তো কেউ একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, কেমন আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমুল ভালো আছো? কামরুন্নার আপু ভালো আছেন? এই জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আলহামদুলিল্লাহ। আছি। যাক আলহামদুলিল্লাহ। ওয়ন কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম স্যার, একটু অসুস্থ তো স্যার। কি হয়েছে? মাথা ব্যথা করে স্যার, ঘুম থেকে উঠলেও সারাদিনই মাথা ব্যথাই করে। ও। ওষুধ তো খাইতেছি, নিউরোলজির ডাক্তার দেখাইছি আর কি। ও আচ্ছা আচ্ছা। যাক ঠিক হয়ে যাবে আশা করি। আল্লাহ ভরসা। আমাদের এই যে মুক্তা ছিল না, মুক্তা নামে একটা মেয়ে হচ্ছে ক্লাস করতো রেগুলার। ওর হচ্ছে ডেঙ্গু হয়েছে। এই জন্য বেশ কিছুদিন রেগুলার ক্লাস করতে পারে না। ঢাকাতে একটা কার হাসপাতালে ভাইয়া? চিকিৎসাধীন আছে। জি। কার ডেঙ্গু হয়েছে? আপনাদেরই সহপাঠী, আমার এই স্টুডেন্ট মুক্তা। মুক্তা নামে একটা মেয়ে। তো ওর ডেঙ্গু জি জি, হয়েছে, মুক্তার ওর ফোন হয়েছে আর করে। ওর হচ্ছে বোনের ছেলের হয়েছে। ওদের বাড়ি তো হচ্ছে মনে হয় সিরাজগঞ্জ নাকি কিশোরগঞ্জ, আমি জানি না শিওর। তো ঢাকাতেই চিকিৎসাধীন আছে আর কি। এই জন্য লাস্ট কয়েকদিন ক্লাস করতে পারে না। হ্যাঁ, বলছিল মাঝে যে আমি অসুস্থ, আমার গা ব্যথা, আমি মানে পরীক্ষা দিতে পারতেছি না, বাসায় অনেক গা ব্যথা, এগুলো বলছিল বলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে টেস্ট করেছে, টেস্ট করে দেখে যে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু এখন অনেক ছড়াইছে আমাদের বাগেরহাটেও, আমার ফ্যামিলিতে আমার ভাতিজিরও হচ্ছে। বাগেরহাটে প্রায় মানুষের এখন ডেঙ্গু হচ্ছে। জি জি, যদিও এই অ্যাসিড যে মশাটা আছে, অ্যাসিড মশা, এটা তো হচ্ছে আপনার রাতে কামড়ায় না, দিনে কামড়ায়। তারপরেও বাঙালি অলস তো অনেক বেশি, মশারি টানানো একটা বিরক্তিকর কাজ মনে করে। এই জন্য বেশিরভাগ মানুষই মশারি টানায় না। আর ঢাকাতে যে পরিমাণ মশা, সো ডেঙ্গু হবে এটা খুব নর্মাল। আর ডেঙ্গুতে মানুষ মারাও যাচ্ছে অনেক বেশি। রতন, কি অবস্থা? ভাই তো যাচ্ছে ভালোই। যাক ভালো, ওইগুলো সব রেডি তো, তাই না? জি ভাই। আজকে জমা দিয়েছো না? হ্যাঁ ভাই, লাস্ট মনে করেন যে গেলাম হচ্ছে 3টা, এই হল থেকে ছাড়তে একটু দেরি হয়ে গেল, যেতে যেতে আপনার 3টা 35। ওই সময় খায়রুল ভাই বলছে যে আসলে মার্কস ইয়ে লাগবে, হয় ভোটার কার্ডের ফটোকপি লাগবে, না হয় মার্কশিটের ফটোকপি লাগবে। হ্যাঁ। তো তখন দৌড়ায় মেন গেটে যায়, আপনার ভোটার কার্ডের ফটোকপিটা করে তারপরে জমা দিয়ে আসছি। ভাই রেডি হয়ে বের হয়ে গেছে, লাস্ট মোমেন্টে যায় জমা দিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। যাক অনেক কষ্ট হয়েছে তোমার। আর ওই যে চেয়ারম্যান ম্যাম আসছিল। এখানে ভাই
মানে আমাদের যে সিস্টেমটা এত বেশি বাজে, এই একটা সার্টিফিকেট তোলার জন্য মানে টোটাল ফর্ম লিখলাম কয়টা, মনে হলো আমি সেমিস্টার পরীক্ষা দিছি। আমার এরকম একটা ফিল আসলো যে আমার সেমিস্টার পরীক্ষা। আর এমন কোনো বিল্ডিং এ নাই যে যাওয়া লাগে না, প্রায় প্রত্যেক বিল্ডিং এ যাওয়া লাগছে। এইরকম কেন ভাই? স্মার্ট সিস্টেম করতে পারে না এরা? এই যে ওরা তো ডিজিটাল করার জন্য অনেকবার অ্যাটেম্প নিয়েছে, কোনো পরিপূর্ণভাবে করতে পারে নাই। তো করবে এরকম একটা প্ল্যানিং আছে, কিন্তু করে নাই এখনো। 6টা রুমে যাওয়া লাগছে ভাই, 6টা সিগনেচারের জন্য 6টা রুমে যাওয়া লাগছে। ও আচ্ছা আচ্ছা। আবার এই যে হলের যে কাজটা করলো, আমরা তো আগে থেকে পেয়েছিল, তারপরেও ওরা হচ্ছে খাতায় উঠায় নাই, এইটা খাতায় শুধু না আপনার উঠায়। না ভাই, আপনার সেশনে দেখলাম অনেকেরই ওইখানে ফাঁকা রয়েছে। আমি যখন বললাম ভাই হ্যাঁ। যে ই সিগনেচার দিতে, তো প্রথমে ওরা এই কার্ডদানা ডাকে নিয়ে আসলো যে রানা ভাইয়ের ডাকি আনার পরে বলতেছে যে এটা তো দেয়া যাবে না, আটকায় দাও। তারপর বললো যে এই একে, বললাম যে আমার বড় ভাই। তো বললো এখন কি করে? তো বললাম যে যখন দাসকোটের অ্যাডভোকেট। তো তখন বলতেছে যে ছবি আছে নাকি, ছবি দাও। তো ছবি দিলাম আপনার। তার বলছে দাঁড়াও, তার বললো যে তাহলে ওনার সাথে কথা বলা লাগবে। হুম। তারপরে আপনার ফোন ধরা দিচ্ছি, তারপরে তার কিছু করে নাই, জাস্ট দিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। যাক ভালো, সমস্যা নাই আমাদের। ধরো যে অ্যাডভোকেটদের অনেক বেনিফিট, বুঝছো? অ্যাডভোকেট হইলে মানে আমার মনে হলো ভাই, আমি যদি আপনি অ্যাডভোকেট না হতেন তাহলে ছাড়তো না। আমার মনে হয় যদি জাস্ট স্টুডেন্ট থাকতো বা অন্য কিছু করতেন, আর মনে হয় ছাড়তো না। আমার বারে বারে শুনতেছে এ কি অ্যাডভোকেট লাইসেন্স প্রাপ্ত নাকি সিনিয়র আন্ডারে প্র্যাকটিস করে। আমি ও বললাম লাইসেন্স প্রাপ্ত। আচ্ছা আচ্ছা। না, আমি একজন মানুষের মিষ্টি খাওয়ার জন্য 200-500 টাকা দিব, আমার এখানে টোটালি কোনো সমস্যা না। কিন্তু যেখানে আপনাদের সময় তো ভাই আমাদের তো এখন এক মাস মানে একবারে মনে হয় আমাদের 2150 টাকা এখন। আমাদের তো আচ্ছা 800 টাকা ছিল আমাদের। ও হ্যাঁ, যখন আমাদের রাইট ভায়োলেট হচ্ছে তখন তো আমরা আসলে চুপ থাকবো না। আমি এই যে রানা ভাইয়ের পরে বললাম যে আপনি মিষ্টি খাবেন খান, আমি টাকা পাঠাচ্ছি। কিন্তু যেখানে আমরা আমাদের রাইট যেটা, সেটা তো আমরা ভায়োলেট করতে পারবো না। যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হলো পড়ালেখা। আমরা এখন আর এই বিষয় নিয়ে আলোচনা না করি। বাকি যারা আছেন তারা হচ্ছে হয়তো ডিস্টার্ব ফিল করতে পারেন। যাই হোক, লতিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আমাদের মিরাজ আসছে, আর হচ্ছে লতিফ ভাই আছে, ফারজানা লিমন, আসসালামু শিমুল। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কামরুন্নার আপু আছেন, রতন, নওরিন, সাবিনা আশা করি ভালো আছেন, শারমিন আশা করি ভালো আছেন, সুমন ভালো আছো? সুমন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই মিরাজ তো যে এটা মতিন কি আসছে টাকাতে? না ভাই, উনি গ্রামে গেছে, এখনো মনে হয় আসে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 10 তারিখের আগে আসলে পর আমি ওনার এটা করে দিয়ে তারপর হচ্ছে আমি হয়তো মাগুরাতে করব। আচ্ছা, আমরা মূল ক্লাসে ফিরে যাই। আমরা ঠিক গতদিন আছে। কোন পর্যন্ত পড়িয়েছিলাম বলেন? বার কাউন্সিলের মেয়াদ পড়িয়েছিলাম, বার কাউন্সিলের সদস্যের আসন শূন্য হওয়া এটা পড়িয়েছিলাম, বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এটাও পড়ানো হয়েছিল। এখন পরবর্তীতে আমাদের বার কাউন্সিলের অধীন কমিটি সমূহ, আমরা এখান থেকে শুরু করব। বার কাউন্সিলের কমিটি সমূহ দেখেন, বার কাউন্সিলে টোটাল সংস্থা আছে 3টা, মানে সংগঠন থাকবে 3টা। একটা হচ্ছে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, আর হচ্ছে ট্রাইব্যুনাল। এখন বলা হচ্ছে এই বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টা আছে মোট, টোটাল কমিটি কয়টা আছে? তিনটা ভাই। হ্যাঁ, একটা হচ্ছে নির্বাহী কমিটি, স্থায়ী একটা কমিটি আর্থিক কমিটি, আর একটা হচ্ছে আইন শিক্ষা কমিটি। আইন শিক্ষা কমিটি দেখেন, এই তাহলে যদি আপনাদের এখান থেকে এমসিকিউ আসে যে বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টা বা স্ট্যান্ডিং কমিটি কয়টা আছে, স্ট্যান্ডিং কমিটি, আপনারা কিছু কিছু ওয়ার্ডের বাংলার পাশাপাশি ইংরেজি ওয়ার্ডটাও মেমোরাইজ করবেন। এটা সকল আইনের ক্ষেত্রেই, কারণ এই যে যারা প্রশ্নকর্তা, বিচারক বা বড় পর্যায়ের অ্যাডভোকেট, তারা কিন্তু এই বাংলা থেকে এই শব্দগুলো ইংরেজিতেই বেশি কমফোর্টেবল এবং
ইংরেজিটা ইউজ করে এবং পরীক্ষাতে আপনারা দেখবেন যে আপনারা যে ওয়ার্ডের সাথে পরিচিত সেই ওয়ার্ড না দিয়ে আপনারা একই জিনিস অন্য ওয়ার্ডে পরীক্ষাতে আসছে। এটার মূল কারণই হচ্ছে কিন্তু এইটা, এই যে আপনারা সারা বছর পড়লেন স্থানীয় কমিটি বা স্থায়ী কমিটি, কিন্তু পরীক্ষাতে আসলে স্ট্যান্ডিং কমিটি কয়টা, দুইটা কিন্তু একই বিষয়। সো এই ওয়ার্ডটা কিন্তু আপনাদের তখন মনে হবে যে অপরিচিত। সুতরাং এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রেখে রেখে পড়বেন। তাহলে বার কাউন্সিল অর্ডারের আমরা সংক্ষেপে অর্ডার বলতেছি, আর রুলের ক্ষেত্রেও আমরা সংক্ষেপে বলছি। বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস দেখেন, 11 অনুচ্ছেদ হচ্ছে 11। এই 11 অনুচ্ছেদে মোট 3টা স্থায়ী কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি আছে। একটা হচ্ছে নির্বাহী কমিটি, একটা হচ্ছে আর্থিক কমিটি, আরেকটা হচ্ছে আইন শিক্ষা কমিটি। দেখেন, এই নির্বাহী কমিটিতে টোটাল সদস্য থাকবেন 5 জন, আর আর্থিক কমিটিতে টোটাল সদস্য থাকবেন 5 জন। তাহলে টোটাল 3টা কমিটির মধ্যে 2টা কমিটিতে আমরা সদস্য পাইলাম 5 জন করে করে। এখন এই 5 জন সদস্য বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে কর্তৃক কী হবে, মনোনীত। এটাকে এখানে নির্বাচন হবে না, মনোনীত হবেন। আর এই যে আপনার নির্বাহী কমিটি এবং আর্থিক কমিটি, 2টা কমিটিতেই। তারপরে আসছে আইন শিক্ষা কমিটি বা আইন শিক্ষা কমিটি। এই আইন শিক্ষা কমিটিতে লিগ্যাল এডুকেশন কমিটি, এই কমিটিতে আপনার বার কাউন্সিলের এই সদস্যদের মধ্য থেকে নেবেন 5 জন। এই অবশিষ্ট 4 জন নেবেন হচ্ছে সর্বনিম্ন 2 জন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ের 2 জন আইন শিক্ষক নেবেন, 2 জন আইন শিক্ষক নেবেন। তাহলে আমরা দেখলাম যে টোটাল পাচ্ছি আমরা 5 জন। তারপরে আসতেছে অবশিষ্ট 4 জনের মধ্যে 2 জন হচ্ছে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের অধীনের কোনো শিক্ষককে নেবেন 2 জন। এই হচ্ছে আপনার। আর বাকি যে 2 জন থাকলো, জাস্ট এ মিনিট, বাকি 2 জন, সর্বোচ্চ 4 জন পর্যন্ত নিতে পারবে, কিন্তু সর্বনিম্ন 2 জন নিতেই হবে, এটা হলো বাধ্যতামূলক। হ্যাঁ, অবশিষ্ট 4 জনের মধ্যে সর্বনিম্ন 2 জন, আর বাকি 2 জন আপনার অ্যাডভোকেটদের মধ্য থেকে অথবা বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকেও নিতে পারবেন। যেহেতু নির্দেশ নাই সেহেতু আমাদের এইভাবেই পড়তে হবে। সো আমাদের এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে 5 জন, আর এই 4 জনের মধ্যে সর্বনিম্ন 2 জন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা কলেজের কোনো শিক্ষককে নিতে হবে। হ্যাঁ, তারপরে চলে যাব হচ্ছে আমরা এই অনুচ্ছেদ হচ্ছে 11 খতে। এই যে আপনার অনুচ্ছেদ 11-তে কিন্তু এখান থেকে শুধুমাত্র কি পড়বেন, মোট কমিটি কয়টা, কত অনুচ্ছেদে বলা আছে, আর নির্বাহী কমিটির সদস্য কয়জন, ফাইন্যান্স কমিটির সদস্য কয়জন, আর আইন শিক্ষা কমিটির সদস্য কয়জন। এই আইন শিক্ষা কমিটি থেকে আপনার বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে কয়জন নেবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে কয়জন নেবেন। এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে পড়া। এখান থেকে আর বিস্তারিত পড়ার দরকার নাই। এই কয়েকটা প্রশ্ন পড়লে আপনার এর মধ্য থেকে প্রশ্ন আসলে এর মধ্য থেকেই পরীক্ষাতে আসবে। তারপর আমরা চলে যাব হচ্ছে নিবন্ধন কমিটি, এনরোলমেন্ট কমিটি। এই যে আপনারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন, এই বার কাউন্সিলের আপনাদের পরীক্ষা নিবে কে? পরীক্ষা নিবে হচ্ছে আপনার এনরোলমেন্ট কমিটি। পিলি, লিখিত, ভাইবা, তারপরে হচ্ছে বিজ্ঞপ্তি থেকে শুরু করে সকল কিছুই নিয়ন্ত্রণ করবেন হচ্ছে এনরোলমেন্ট কমিটি। দেখেন, এই এনরোলমেন্ট বা নিবন্ধন কমিটিতে টোটাল সদস্য থাকবেন হচ্ছে 5 জন। এই আপনার 5 জনের মধ্যে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক থাকবেন, তিনি হচ্ছেন নিবন্ধন কমিটির সভাপতি হবেন। তাহলে একজন জাস্টিস, তাহলে অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক, তার মানে সে হচ্ছে জাস্টিস, সে হচ্ছে আপনার কি হবেন, এই নিবন্ধন কমিটির সভাপতি হবেন। আর বাকি 2 জন নেবেন হচ্ছে হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক। হাইকোর্ট আমরা জানি সুপ্রিম কোর্টের 2টা ভাগ, এটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন।
তাহলে আমরা অ্যাপিলেট ডিভিশন থেকে একজন হচ্ছে সভাপতি পাইলাম জাস্টিস, আর দুইজন হচ্ছে হাইকোর্ট ডিভিশনের বিচারক, তাদের মধ্য থেকে দুইজন নেবেন। আর একজন থাকতেছে, তিনি হচ্ছেন আপনার তার দুজন থাকতেছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যিনি ইনি হচ্ছেন আপনার এই এনরোলমেন্ট কমিটি বা নিবন্ধন কমিটির সদস্য হবেন। আর আরেকজন হবেন বার কাউন্সিলের সদস্যগণের মধ্য থেকে নির্বাচিত একজন সদস্য থাকবেন। তাহলে মোট হচ্ছে কয়জন? 5 জন। এই যে এনরোলমেন্ট কমিটির গঠনটা, এই গঠনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পাইলাম অ্যাপিলেট ডিভিশন থেকে একজন পাইলাম, আর হাইকোর্ট ডিভিশন থেকে পাইলাম 2 জন, আর আপনার অ্যাটর্নি জেনারেল আছেন উনি থাকবেন, আর হচ্ছে বার কাউন্সিলের যে সদস্য আছেন এই সদস্যগণের মধ্য থেকে একজন। তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এনরোলমেন্ট কমিটি কিন্তু খুবই কনফিডেন্সিয়াল, এবং এখানে কিন্তু সাধারণ কোনো অ্যাডভোকেট বা অন্য কোনো ব্যক্তি এর মধ্যে নাই। এর মধ্যে আপনার জাস্টিস আছে, টোটাল 3 জন জাস্টিস থাকবেন, একজন অ্যাটর্নি জেনারেল আর একজন থাকবেন হচ্ছে আপনার অ্যাডভোকেট। অ্যাটর্নি জেনারেল সে হচ্ছে আপনার বাংলাদেশের প্রধান আইনজীবী, 1 নম্বর আইনজীবী বলা হয় তাকে। তো তাহলে এই এনরোলমেন্ট কমিটির গঠনটা এটা আপনারা সুন্দর করে কোন কোন জায়গা থেকে নেবেন এটা একটু ভালো করে পড়বেন, ভালো করে মনে রাখবেন। তারপর দেখেন এই নিবন্ধন কমিটির কাজ কি, আমি কিন্তু একটু আগে বললাম এদের কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া, পিলি পরীক্ষা নেওয়া, লিখিত পরীক্ষা নেওয়া, আর হচ্ছে ভাইবা নেওয়া। এই পরীক্ষা নিয়ে আপনার আইনজীবীদের মধ্য থেকে এই আইন স্টুডেন্টদের মধ্য থেকে আইনজীবী নিয়োগ দেওয়া, এ হচ্ছে এনরোলমেন্ট কমিটির কাজ, এটা হচ্ছে কাজ। হ্যাঁ, তারপর আমরা চলে যাব এই বার কাউন্সিলের অধীনে অন্যান্য আর কি কি কমিটি আছে। এটা হচ্ছে অনুচ্ছেদ 75-এর কতে বলা হচ্ছে, অনুচ্ছেদ 75-এর কতে দেখেন অন্যান্য যে সকল কমিটির বিধান আছে, এখানে টোটাল অন্যান্য কমিটি 6 জন আছে বলা আছে। এখানে ল রিফর্মস কমিটি, হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল এইড কমিটি, হাউস কমিটি, রিলিফ কমিটি, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি, আর কমপ্লেন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি। তাহলে এই কমিটিগুলো শুধুমাত্র আপনারা নামটা একবার করে পড়বেন, এইখান থেকে আপনার প্রশ্ন সেরকমের আসবে না। এখান থেকে আপনার কি আসতে পারে, এই একটা উঠায় দিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল এইড কমিটিতে টোটাল সদস্য কয়জন। আপনারা আমি যে বর্তমানে যে 6টা কমিটির কথা বললাম, এই 6টা কমিটিতে প্রত্যেক কমিটিতেই মোট সদস্য হচ্ছে 5 জন করে, মোট সদস্য হচ্ছে 5 জন করে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে ল রিফর্ম কমিটি, হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল এইড কমিটি, হাউস কমিটি, রিলিফ কমিটি, রোল অ্যান্ড পাবলিকেশনস কমিটি অ্যান্ড কমপ্লেন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি, এই কয়টা কমিটিতে টোটাল সদস্য হচ্ছে 5 জন করে। জাস্ট একবার রিডিং করবেন, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, তারপর আমরা একবার দেখলাম। তাহলে আপনাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন জায়গা থেকে, এই বার কাউন্সিলের টোটাল কমিটি কয়টা, স্ট্যান্ডিং কমিটি কয়টা আছে? 3টা আছে। আপনার নির্বাহী কমিটি, ফাইন্যান্স কমিটি, আর হচ্ছে আইন শিক্ষা কমিটি। আইন শিক্ষা কমিটির সদস্য থাকবেন 9 জন, আর বাকি 2টা কমিটিতে সদস্য থাকবেন 5 জন। আর হচ্ছে এনরোলমেন্ট কমিটির টোটাল সদস্য থাকবেন 5 জন। অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস থাকবেন একজন, উনি থাকবেন সভাপতি। হাইকোর্ট ডিভিশনের 2 জন, আর হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর হচ্ছে বার কাউন্সিলের একজন সদস্য, নির্বাচিত সদস্য। তাহলে এই 5 জন সদস্য এবং এই এনরোল কমিটির কাজ কি, এই এনরোল কমিটির কাজ কি, এটা হচ্ছে আপনার লিখিত প্রশ্ন আর গঠন, আর আমাদের এমসিকিউতে আসবে হচ্ছে গঠন থেকে আর কি। ঠিক আছে, তারপর আমরা চলে যাব বার কাউন্সিলের তহবিল। বার কাউন্সিলের তহবিল দেখেন, এখানে আপনাদের যে তহবিলের কথা বলা আছে, গ্রুপ ইন্স্যুরেন্স আর হচ্ছে বেনেভোলেন্ট ফান্ড, এই বেনেভোলেন্ট ফান্ডের টাকা কিন্তু আপনার অ্যাডভোকেটরা পায় যখন তারা অবসরে যায় বা একটা নির্দিষ্ট সময়সীমা পরে, যারা ঢাকা বারে আছেন তারা কিন্তু এই অবসরে যাওয়ার সময় কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পান।
এখন কিন্তু আগের থেকে তুলনামূলক অনেক বাড়াইছে, এটা আপনার 60 থেকে 70 লাখ টাকা মতো হবে প্রায়। সুতরাং আপনারা যদি প্রত্যেক বছর কন্টিনিউয়াসলি এই বেনিভোলেন্ট ফান্ডের টাকা জমা দেন, আপনারা জানেন অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে হলে প্রত্যেক বছরে কিন্তু বার অ্যাসোসিয়েশনকে প্রায় 6-7 হাজার টাকা দেওয়া লাগে এবং বার কাউন্সিলকে 6-7 হাজার টাকা দেওয়া লাগে। আবার আপনি যদি হাইকোর্টে যদি এনরোলড হন তাহলে কিন্তু আপনার হাইকোর্টের জন্য আবার সেপারেট করে টাকা দেওয়া লাগে। সো সব কিছু মিলে আপনার প্রত্যেক বছর প্রায় 15 থেকে 30 হাজার টাকা, 25 থেকে 30 হাজার টাকা এই বার কাউন্সিলকেই দিতে হয়। সুতরাং এই বেনিভোলেন্ট ফান্ডের টাকা, গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা, এইগুলো কিন্তু পরবর্তীতে বা অন্যান্য যদি কোনো কমিটি থাকে সেগুলোতে এইগুলো ব্যবহার করা যায়। এখান থেকে আপনার এই যে অনুচ্ছেদ 14 আর হচ্ছে অনুচ্ছেদ 16 এইগুলো আর অনুচ্ছেদ 15, এখন এইগুলোর মধ্য থেকে শুধুমাত্র আপনারা একটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে ত্রাণ তহবিল গঠন করা হয় অনুচ্ছেদ 15-তে। ত্রাণ তহবিল গঠন করা হয় অনুচ্ছেদ 15-তে। অনুচ্ছেদ 14-তে আছে ছিল বেনিভোলেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমস সেন্স। এটা আপনার এইখান থেকে আপনারা একটু জাস্ট এই ত্রাণ তহবিল কত অনুচ্ছেদে গঠিত হয় এই প্রশ্নটা একটু দেখে রাখবেন, এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। আর বাকি যেগুলো আছে বেনিভোলেন্ট ফান্ড, এটা আপনার অনুচ্ছেদ 14 আর 16-তে যেটা আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এটা নাই। আর আছে আপনার হিসাব নিরীক্ষক কমিটি, অডিটর, এটার কথা বলা আছে আপনার অনুচ্ছেদ 16-তে। ঠিক আছে, এই তিনটা আপনার 14, 15 আর হচ্ছে 16। 15-তে আমরা পাইলাম হচ্ছে ত্রাণ তহবিল গঠন, আর 14-তে পাইলাম বেনিভোলেন্ট ফান্ড, আর 16-তে পাইলাম অডিটর। শুধুমাত্র আমি যে তিনটা কথা আপনাদের বললাম কোন কোন অনুচ্ছেদে যেটা যেটা আছে, শুধু এইটুকুই পড়বেন এখান থেকে। আর সেরকম কোনো প্রশ্ন আমার মনে হয় যে পরীক্ষাতে আসবে না। তারপরে আপনার এই যে এখানে যে এমসিকিউগুলো যদি আপনাদের শিডিউল দেওয়া থাকে, আপনারা যে বই থেকে পড়বেন এমসিকিউগুলো একবার রিডিং করবেন। তারপর দেখেন আইনজীবী হওয়ার যোগ্যতা আর হচ্ছে অযোগ্যতা। আইনজীবী হওয়ার যোগ্যতা কি আর অযোগ্যতা কি? একজন ব্যক্তি আইনজীবী হইতে হলে তার কি কি যোগ্যতা লাগবে এবং কি কি অযোগ্যতা থাকলে সে আইনজীবী হইতে পারবে না। এখন একজন আইনজীবী কি কি যোগ্যতা থাকা লাগবে বা আইনজীবী হইতে হলে কী কী যোগ্যতা লাগবে সেটা অনুচ্ছেদ 19-এ বলা আছে। 27 ভাই। হ্যাঁ, এটা আছে। আইনজীবীদের যোগ্যতা 27। অযোগ্যতার কথা বলা আছে আপনার এই 19-এ বলা আছে যে কোনো ব্যক্তি যদি আপনার আইনজীবী না হয়েও আইন পেশা করে, বা কোনো ব্যক্তি যে অর্ডারের অধীন হাইকোর্ট বিভাগ প্র্যাকটিস করার অধিকারী নয় কিন্তু হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করে, তাহলে এমন ব্যক্তি অধিক 6 মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন। এটা আপনার যে অযোগ্যতা যেটা আছে, বা আইনজীবী না হয়েও যদি কোনো ব্যক্তি নিজেকে বলে আমি আইনজীবী বা আইনজীবী হিসেবে পরিচয় দেয়, তাহলে তার শাস্তি হবেন হচ্ছে 6 মাস কারাদণ্ড, অনধিক 6 মাস। তার মানে সর্বোচ্চ হচ্ছে 6 মাস কারাদণ্ড সে ভোগ করবেন, অনধিক 6 মাস সে কারাদণ্ড ভোগ করবেন। তাহলে দেখেন, আর এখানে আপনার আইনজীবী হওয়ার যোগ্যতা আর অযোগ্যতা এটা আপনার বলা আছে হচ্ছে অনুচ্ছেদ 87। আর আমরা 19-এ যেটা পাইলাম এটা হচ্ছে আইনজীবী না হয়েও আইনজীবী হিসেবে পরিচয় দিলে কি শাস্তি আছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আপনার কত অনুচ্ছেদে বলা আছে এবং শাস্তি কি, এই দুইটা প্রশ্ন কিন্তু শাস্তিটা 41 হ্যাঁ অনুচ্ছেদে বলা। হ্যাঁ, শাস্তি হচ্ছে আপনার 41 অনুচ্ছেদে বলা আছে, আর পারবে না এটা বলা আছে আপনার 19-এ। ঠিক আছে, শাস্তি বলা আছে আপনার 41 অনুচ্ছেদে। কত অনুচ্ছেদে আপনার শাস্তির বিধান আছে আর কি পরিমাণ শাস্তি দিবে, এই দুইটা। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন। আর এই যে আপনার কোনো ব্যক্তি আইনজীবী না হয়ে আইন পেশা করতে পারবে না, এই কথাটা বলা আছে কত অনুচ্ছেদে? এটা বলা আছে 19 অনুচ্ছেদে। তাহলে আপনার এখান থেকে মোট 3টা এমসিকিউ পাইলেন। শাস্তির বিধান আছে 41-এ, আইনজীবী না হয়ে আইন পেশা করতে পারবে না এটা বলা আছে অনুচ্ছেদ 19-এ, আর শাস্তির পরিমাণ কি, আর শাস্তির পরিমাণ কি, কি পরিমাণ শাস্তি। তাহলে এই 3টা প্রশ্ন হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ। হাতে গোনা কিছু কিছু প্রশ্ন পড়লে কিন্তু আপনারা তার মধ্য থেকেই প্রশ্ন পেয়ে যাবেন পরীক্ষাতে।
হ্যাঁ, তারপর দেখেন এই যে আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা, এটা বলা আছে অনুচ্ছেদ আপনার 27-এ। এখন যোগ্যতা কি কি হইতে পারে? জেনারেল সেন্সে আপনারা বলেন, যোগ্যতা হবে আপনার সে এলএলবিতে ডিগ্রিধারী হইতে হবে, এলএলবি পাস করতে হবে। সেটা আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছে। এখানে আপনার পাস কোর্স হইতে পারে, আবার হচ্ছে আপনার কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স হইতে পারে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স হইতে পারে, অথবা যদি কেউ বার অ্যাট ল করে থাকে, বার অ্যাট ল করে থাকে, সেক্ষেত্রেও তার ক্ষেত্রে ওটা সেও যোগ্য বলে গণ্য হবেন। দেখেন তারপরে আপনার এই যোগ্যতার পাশাপাশি তাকে হচ্ছে বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং তার বয়স 21 বছর পূর্ণ হইতে হবে। কোনো ব্যক্তির বয়স যদি 21 বছর না হয় তাহলে সে আইনজীবী হইতে পারবে না, এবং সে যদি বাংলাদেশের নাগরিক না হয় তাহলে সে এই বার অ্যাসোসিয়েশনের বার কাউন্সিলের আইনজীবী হিসাবে তালিকাভুক্তি হইতে পারবে না। এবং বাংলাদেশের যে পরীক্ষা, বার কাউন্সিলের যে পরীক্ষা সিস্টেম আছে, এই পরীক্ষাতে আপনার তাকে পাশ করতে হবে, পিলি লিখিত এবং ভাইভাতে পাশ করে তাকে হচ্ছে আইনজীবী হইতে হবে। তাহলে আমরা এখানে কি কি জিনিস পাইলাম? একটা হচ্ছে বাংলাদেশের নাগরিক হইতে হবে, আপনার তার বয়স হইতে হবে 21 বছর, আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে কি এলএলবি ডিগ্রি অর্জন করতে হবে। আপনার বিদেশের থেকে যদি হয় তাহলে আপনার বার অ্যাট ল করতে হবে, এবং এমনকি ভারতীয় উপমহাদেশ বা আদার্স অন্যান্য কান্ট্রি থেকেও এলএলবি করলেও সেটা গ্রান্ট করা যাবে বা গ্রান্ট করবে। তবে তাকে হচ্ছে বার কাউন্সিলের যে আপনার পিলি লিখিত ভাইবা আছে, এটা হচ্ছে তাকে পাস করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনুচ্ছেদ 27-এর 1-এর ক। এখানে দেখেন যে ব্যক্তি সর্বনিম্ন 7 বছর মুক্তার, মুক্তার ভাই। হ্যাঁ মুক্তার না, মুক্তার এক জিনিস আর মুক্তার আরেক জিনিস, মুক্তার হিসেবে কাজ করেছে এবং তার যে ক, খ এবং গ এবং ঙ অনুচ্ছেদে বর্ণিত শর্তসমূহ পালন করেছে, মানে সে বাংলাদেশের নাগরিক, তার বয়স হয়েছে আপনার 21 বছর এবং সে এই বার কাউন্সিলের যে পরীক্ষা আছে পরীক্ষায় সে পাশ করেছে, তাহলে সেই ব্যক্তি আপনার শর্তসমূহ পালন করলে সে বাংলাদেশের একজন অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত পারে। এখন এই যে ব্যক্তি হচ্ছে আপনার মুক্তার, সে ব্যক্তির আপনার এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই। সে যদি আইন পেশায় নাও কোনো ডিগ্রি অর্জন করে থাকে এবং সে যদি এরকমের কোনো ডিগ্রি তার না থাকে, তারপরেও সে তার 7 বছরের অভিজ্ঞতা দ্বারা সে আপনার অ্যাডভোকেট হইতে পারবে। ঠিক আছে, এ হচ্ছে তাহলে এখানে কয় বছরের অভিজ্ঞতা লাগবে? 7 বছরের। তার কোনো শিক্ষাগত ডিগ্রি বা আপনার কোনো যোগ্যতা না থাকলেও সে অ্যাডভোকেট হইতে পারবে। তারপর দেখেন এই অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা, অ্যাডভোকেট কোন ব্যক্তি হইতে পারবে না, এটা আপনার দেখেন যে সরকারি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি হতে নৈতিক স্খলনের কারণে বা অভিযোগে অপসারিত বা বরখাস্ত হয় এবং অপসারণের তারিখ হতে 2 বছর অতিক্রম না করলে, মানে কোনো ব্যক্তি আপনার সরকারি কোনো চাকরি করেন, এই চাকরি করা অবস্থায় তাকে আপনার কি করা হয়েছে? বরখাস্ত করা হয়েছে বা অপসারণ করা হয়েছে। এই অপসারণ থেকে 2 বছর অতিবাহিত যদি না হয়, তাহলে তার মানে কি এই অপসারণ বা বরখাস্ত থেকে 2 বছরের মধ্যে সে অ্যাডভোকেট হইতে পারবে না। 2 বছর যদি অতিক্রম করে তা হচ্ছে সে তারপর হচ্ছে আপনার কি অ্যাডভোকেট হইতে পারবে। এখন দেখেন যে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হয়, মানে কারাদণ্ড ভোগ করে, দণ্ডিত হওয়ার তারিখ হতে 5 বছর এবং সরকার কর্তৃক অফিসিয়াল গেজেট নোটিফিকেশন দ্বারা কোনো সরকার কোনো যেমন কম মেয়াদ উল্লেখ করে এমন অতিবাহিত না হলে, মানে কোনো ব্যক্তি যদি কারাদণ্ড ভোগ করে
এই কারাদণ্ডের মেয়াদ যদি শেষ হয়ে যায়, এইটা শেষ হওয়ার দিন থেকে 5 বছর যদি অতিবাহিত না হয়, তার মানে ধরেন যে এই আপনার সুমন হচ্ছে আপনার কি করলো, সে হচ্ছে একটা অপরাধে তাকে হচ্ছে 3 বছরের জেল দিল। 2025 সাল থেকে তাকে 3 বছরের জেল দিল, এবং এই জেলটা হচ্ছে আপনার 2028 সালে যে শেষ হলো তার কারাদণ্ডের মেয়াদ। এখন এই সুমন হচ্ছে আপনার বার কাউন্সিলের সদস্য বা অ্যাডভোকেট হইতে পারবে কত সাল থেকে বলেন তো আপনারা? 26 সালের পর। ভাই 8 বছর পর, 8 বছর পর। আমি বলি আবার শোনেন, 2025 সালে হচ্ছে ওই সুমনের 3 বছরের কারাদণ্ড হয়। 3 বছরের কারাদণ্ড হয়, 2025 সালে হচ্ছে সুমন জেলে যায়। এখন এই সুমন বার কাউন্সিলের বা অ্যাডভোকেসির জন্য পরীক্ষা দিতে পারবে কত সাল থেকে বলেন? ভাই 25-এর পরে 3 বছর থেকে তারপরে 8 বছর যাবে। 8 বছর অতিক্রম করতে হবে টোটাল। হ্যাঁ, 33 সাল। 33 সাল থেকে। তাহলে 25 আর 3 হচ্ছে আপনার 28, 28 আর 5 হচ্ছে 33। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি স্যার এখানে পাইলাম? কি 9 মাস ধরবো বছর না 12 মাসে বছর হবে? এখানে 9 মাসে বছর হবে না স্যার? 1 বছর 1 বছরে হবে। দেখেন, এই 9 মাসে বছর হয় কিভাবে কেউ বলতে পারবেন? বলেন তো কেউ, দেখি কে বলতে পারেন। আপনারা তো আইনের স্টুডেন্ট, আপনারা কেউ একজন একটু বলেন দেখি, আমি শুনি। স্যার আমি যতটুকু জানি স্যার, 9 মাসে বছর হলে সরকারি ছুটিগুলো শুক্র শনি এগুলা ধরে 9 মাসে বছর করে আর কি কারাদণ্ডের ক্ষেত্রে। আর কেউ ভাই জানেন? যাবজ্জীবন কারাদণ্ডের পরে। আর কেউ জানেন? আচ্ছা, আয়ন যেটা বলেছে এটা সঠিক আছে। বিষয়টা হচ্ছে যে সরকারি ছুটি কয়দিন? 2 দিন সরকারি ছুটি। এখন এই সরকারি ছুটির দিনে তাদের যে কারাদণ্ড তারা যেটা ভোগ করে, এটা হচ্ছে পরবর্তী মাস হিসাবে কাউন্ট হয়। কাউন্ট হয়ে হয়ে দেখা যায় যে বছর শেষে 3 মাস হচ্ছে আপনার আহ, অতিবাহিত হয়ে যায়। ওই জন্য হচ্ছে 9 মাসে হচ্ছে বছর হয়ে যায়। সরকারি ছুটির দিন যেগুলো, ওইগুলো হচ্ছে আপনার তাদের অতিরিক্ত হিসাবে কারাদণ্ড ভোগ করেছে বলে গণ্য হয়। এ হচ্ছে বিষয়। ভাই মুক্তার তো হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি, তাহলে মুক্তার কে ভাই? মুক্তারটা হচ্ছে, আমি বলি শোনো,